আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9 এর 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। 2, 3, 4, 5, 6, 7, 8। চলো তাহলে আমরা এই অঙ্কগুলো সমস্যার সমাধান করি। 2 নং অঙ্কটার মধ্যে কি আছে দেখো। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এটা চাইছে। চলো তাহলে এটা সমাধান করি। 30% অনুপস্থিত মানে 100 জনের মধ্যে অনুপস্থিত হলো 30 জন। তাহলে করি 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো 30 জন। এখন কথা হচ্ছে যে একজন, তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন, সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তাহলে কম হবে, তাহলে ভাগ, তাহলে 100 ভাগে 30 জন। এখন মোট শিক্ষার্থী সংখ্যা হলো 80, তাহলে আমরা লিখবো সুতরাং 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 100 ভাগের, তাহলে একজনের মধ্যে যদি কম হয় তাহলে একজনের জায়গায় যদি 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তাহলে বেশি হবে, বেশি মানে গুণ, অর্থাৎ 30 গুণন 80 জন। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, উপরে নিচে কাটাকাটি করব, অর্থাৎ 80-র সাথে 100, আমরা 80 রে 10 দিয়ে যদি ভাগ করি 8 10 এ 80, 10 দিয়ে যদি 100 ভাগ করি কত, 10 10 এ 100। এখন 10 দিয়ে যদি 10 এর কাটি 10 একে 10, 10 দিয়ে যদি 30 এর কাটি 3 10 এ 30, তাহলে নিচে আর নাই। এখন আমরা কি পাইছি, আমরা 3 আটা কত 24 জন, অর্থাৎ 24 জন শিক্ষার্থী অনুপস্থিত। টোটাল শিক্ষার্থীর সংখ্যা 80 জন, 80 জনের মধ্যে 24 জন যদি অনুপস্থিত হয়, আমার প্রশ্নে উল্লেখ আছে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমাদের 80 থেকে 24 বাদ দিলেই বাইর হবে। তাহলে লিখবো সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 বিয়োগ 24 জন। এখন দেখো আমরা যদি 80 থেকে 24 বাদ দিই কত থাকতেছে, 10 থেকে 4 গেলে থাকে 6, এখানে 3, 8 থেকে 3 গেলে থাকে কত 5, তাহলে 56 জন। তাহলে প্রশ্নে ছিল উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে আমাদের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত বাড়িছে 56 জন। এটা কি বাড়িছে 80, এই যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যে 24 জন বাইরে ছিল, আমরা টোটাল শিক্ষার্থীর সংখ্যা 80, 80 থেকে এই 24 বাদ দিলে 56 হয়, এই 56 জনই হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখন 3 নং যে অঙ্কটা আছে, 3 নং অঙ্কটা দেখো, হুসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা, তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। প্রথম প্রশ্ন, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করতে বলছে। তাদের যে প্রত্যেকের আয় আছে, ওই আয়ের উপর খাবার কেনার যে ব্যয় আছে এটা শতকরা প্রকাশ করতে বলছে। পরের প্রশ্ন হচ্ছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। চলেন তাহলে খাবার কেনায় তাদের প্রত্যেক আয়ের উপর শতকরা ব্যয়টা প্রকাশটা আমরা করি। 3-এর 1 নাম্বার, তাহলে লিখবো হুসেনের মাসিক আয় হুসেনের মাসিক আয় 2500 টাকা হলে ব্যয়, হুসেনের মাসিক আয় 2500 টাকা হলে ব্যয় কত টাকা 1750 টাকা, এটা বইয়ে দেওয়া আছে।
1750 টাকা। এখন কথা হচ্ছে যে হোসেনের মাসিক আয় 1 টাকা হলে ব্যয় 1 টাকা 2500 টাকার জায়গায় যদি 1 টাকা হয় তাহলে কম হবে, কম হলে কি ভাগ, 2500 ভাগের 1750 টাকা। এখন আমার শতকরা চাইছে, শতকরা মানে 100 টাকার মধ্যে, সুতরাং হোসেনের মাসিক আয় 100 টাকা হলে ব্যয় 2500 ভাগের 1750 গুণ 100 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা উপর নিচে কাটাকাটি করব। আমরা 100 তে যদি সরাসরি 2500 ভাগ করি, 100 তে যে 100 এর মধ্যে কয়বার যায়, একবার 100। এই যে কাটাকাটির ক্ষেত্রে সবসময় আমরা উপরে এই যে উপরের সংখ্যার উপরে লিখবো এবং নিচের সংখ্যা নিচে লিখবো। আবার যদি সাইডে লিখি, ধরুন মনে করো আমি যদি 1 লিখতাম তাহলে 1001 হয়ে যেত। এর জন্য আমরা সবসময় জিনিসটা খেয়াল রাখবো, উপরের সংখ্যা কাটার ক্ষেত্রে উপরে লিখবো এবং নিচের সংখ্যা কাটার ক্ষেত্রে নিচের সংখ্যাটা লিখবো। মানে 100 দিয়ে 100 যদি আমি ভাগ করি 1 হয়, 100 দিয়ে যদি আমি 2500 ভাগ করি তাহলে কত হয়, 25 হয়। আরেকটা টেকনিক হলো, 1 পরে মনে করো 2টা শূন্য আছে কাটা, এনে 25 পরে 2টা শূন্য আছে কাটা, তাহলে এনে 25 থাকতেছে না 1 থাকছে, এটা টেকনিক। এখন আমরা দেখি 25 দেয়া 1750 এর মধ্যে কয়বার যায়। আমরা এটা যদি আলাদা ভাগ করি তাহলে সবচেয়ে সহজ হইব। আমরা এবার রাফ, অর্থাৎ আমরা পরীক্ষা হলে কি করব, এবার রাফ লিখবো, রাফ লিখে আমরা ভাগ করে দেখাবো। 25 দিয়ে 1750 এর ভাগ করব, তাহলে 7 25 কত, 5 7 35, 7 2 14 আর 3 17, 0 25 0 0, তাহলে 70 পাইলাম। তাহলে 25 দিয়ে যদি 1750 এ আমরা ভাগ করি, 25 দিয়ে 25 এর মধ্যে একবার, 25 দিয়ে 1750 এর মধ্যে কয়বার, 70 বার। তাহলে আমরা এনে কত পেলাম, শতকরা এনে 70 টাকা। এই একটা জিনিস আমি বলি, এই যে শতকরা যদি বলে, তাহলে এখানে কিন্তু 100 টাকা লিখছি তিনি, কিন্তু যদি আমি এখানে আবার লিখি যে হোসেনের আয়ের উপর ব্যয় কত, 70%, হোসেনের আয়ের উপর ব্যয়, হোসেনের আয়ের উপর ব্যয় 70%। আমরা পার্সেন্ট আগে লিখতে পারবো না, পার্সেন্ট পরে লিখতে হবে আর কি, যেহেতু শতকরা। আমরা যদি লিখতাম হোসেনের আয়ের উপর শতকরা ব্যয়, তাহলে 70 টাকায়, শতকরা কথাটা লেখা থাকলে এনে আর পার্সেন্ট দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা হোসেনের মাসিক আয়ের উপর ব্যয় বের করছি, এখন আমরা কার আয়ের উপর ব্যয় বের করবো, আমরা এখন ব্যয় করবো হইলো, তাহলে শামীমের যেহেতু বের করে লিখবো, শামীমের মাসিক আয়, শামীমের মাসিক আয় কত, 1800 টাকা। শামীমের মাসিক আয় 1800 টাকা হলে ব্যয় ব্যয় হচ্ছে 1440 টাকা। তাহলে শামীমের মাসিক আয় 1800 টাকা হলে ব্যয় হচ্ছে 1440 টাকা, এটা শতকরা প্রকাশ করব। তাহলে সুতরাং শামীমের মাসিক আয়, শামীমের মাসিক আয় 1 টাকা হলে ব্যয় 1800 ভাগের 1440 টাকা। শতকরা যেহেতু বলতে তাহলে 100 টাকা, সুতরাং শামীমের মাসিক আয় 100 টাকা হলে ব্যয় 1800 ভাগ 1440 গুণ 100 টাকা ব্যয় হচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করবো, উপরে নিচে কাটবো। উপরে নিচে কাটার ক্ষেত্রে আমরা যদি 100 দেওয়া সরাসরি 1800 ভাগ করতে পারি, 100 দেওয়া 100 এর মধ্যে ভাগ করলে 1, 100 দেওয়া 1800 ভাগ করলে কত হয়, 18 হয়।
এখন আমরা দেখি 18 দিয়ে 1440 ভাগ করলে কত হয়। আমরা এটা রাফ করব। চলো আমরা রাফটা করে দেখি কত হয়। আমরা ভাগ করব 18 দিয়ে 1440 কে ভাগ করলে দেখি কত হয়। 6 দিয়ে যদি দেই 6টা 48, 6টা 48 বেশি হয়ে যায়। আমরা 18 দিয়ে 1440 ভাগ করব। 18 যদি 140 মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 8 8 64, 4 হাতে রয়েছে 6, 8 8, 8 6 14, 1 শূন্য কেটে নামাইলাম। 18 শূন্য মধ্যে কয়বার যায়? যেহেতু শূন্য কেটে নামাইছি অবশ্যই শূন্য বার দিতে হবে। 18 শূন্য শূন্য। তাহলে আমরা 18 যদি 1440 ভাগ করি, ভাগফল হয়েছে কত? 80। তাহলে আমরা এখানে লিখতে পারি 18 নিচে 1, 18 কে 18, 18 তে যদি 1440 ভাগ করি কত হয়? 80 হয়। তাহলে কত টাকা? 80 টাকা। প্রশ্নে ছিল তাদের প্রত্যেকে আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করো। তাহলে আমার খাবার কেনা শতকরা প্রকাশ করবে। সুতরাং শামীমের আয়ের উপর ব্যয় 80%। তাহলে প্রথম প্রশ্নটা ছিল আয়ের উপর ব্যয় প্রকাশ করার জন্য, আমরা প্রকাশ করছি। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করছে সেটা আমরা ব্যয় করতে বলছি। আনুপাতিক কে বেশি ব্যয় করছে, তাই না? এখন আমরা লিখবো 1 নং হতে পাই। আমরা 1 নং এ কি পাইছি এটা লিখবো। 1 নং হতে পাই। আমরা 1 নং হতে পাই কথাটা লিখছি। এর জন্য যদি এটা না লিখি তাহলে পুনরায় আমাদের 1 নং এর যেভাবে অঙ্কটা করছিলাম সেভাবে করার পরে তারপর লিখতে হবে। তাহলে আমরা এবার যদি লিখে ফেলি তাহলে সহজ হবে। 1 নং হতে পাই হুসেনের আয়ের উপর ব্যয় 70% এবং শামীমের আয়ের উপর ব্যয় করেন 80% এর টাকা। এখন কথা হচ্ছে যে কে দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি ব্যয় করে? শামীম। তাহলে আমরা লিখবো সুতরাং শামীম শামীম আনুপাতিকভাবে আয়ের উপর বেশি ব্যয় করেন, আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন, এটা লিখলেই চলবে। আশা করি তোমরা এই যে আমরা 3 এর যে 2 নং অঙ্কটা সেটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 4 নং অঙ্কটা হচ্ছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? আমরা আসল নির্ণয়ের সূত্রগুলো আমরা এখন শিখব, তারপরে আমরা অঙ্কগুলো করব। পরে অঙ্ক করব, আগে সূত্রগুলো শিখি। আমরা যদি নরমালি মুনাফা নির্ণয়ের সূত্রটা, মুনাফা নির্ণয়ের সূত্র এক মুনাফা সমান সমান আসল। আমরা এখন 4 নং অঙ্কের সমস্যা সমাধান করব। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পরে 1680 টাকা দেওয়া মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তাহলে আসলে আমরা আসলে সূত্র ব্যবহার করব।
চলো তাহলে অঙ্কটা করি। দেওয়া কি দেওয়া আছে? দেওয়া আছে কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার দেওয়া ছিল 15%। আর কি দেওয়া আছে? মুনাফা দেওয়া আছে। মুনাফা দেওয়া আছে 1680 টাকা। আর সময় দেওয়া আছে কত? 1 বছর। সময় দেওয়া আছে 1 বছর। তাহলে দেওয়া আছে কি আমরা তিনটা দেওয়া আছে, এখন বাইর করতে হবে হলো আসল। তাহলে আমরা জানি, লিখবো আসল সমান, আসল নির্ণয় সূত্রটা হচ্ছে 100 গুণ মুনাফা আর সময় গুণ মুনাফার হার। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে এগুলো বসাই দিই, তাহলে চলবে। 100 গুণ মুনাফা দেওয়া আছে কত? 1680। আর সময় দেওয়া আছে 1 বছর, মুনাফা হার দেওয়া আছে কত? 15। এখন এই উপর নিচে আমরা কাটাকাটি করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। আমরা যদি 5 দিয়ে যদি 15 ভাগ করি তাহলে কত হবে? 3। 5 দিয়ে যদি 100 ভাগ করি, 5 20 100। এখন 3 দিয়ে কিন্তু 20 এর ভাগ যায় না, কিন্তু 3 দিয়ে দেখি আমরা 1680 এর ভাগ যায় কিনা, আমরা রাফ করি। আমরা রাফ করে দেখি। 3 দিয়ে 1680 কে ভাগ করবো, তাহলে 3 5 এ 15, 6 থেকে 5 গেলে 1 8 18, 3 6 18, শূন্য কেটে নামাইলাম, 3 শূন্য মধ্যে কয় পড়ে? 0 বার। তাহলে আমরা ভাগফল কত পাইলাম? 560। অর্থাৎ 3 দিয়ে যদি 3 দিয়ে 3 কাটলে একবার, 3 দিয়ে 1680 কাটলে কত হয়? 560 হয়। এখন আমরা কি করব? এই 20 এর সাথে 560 গুণ করতে হবে। তাহলে আমরা এই গুণটা আমরা এখানে দেখাই দিব, লাস্টের গুণটা 560 এর সাথে 20 গুণ। 0 0 0 6 0 0 5 0 0, একটা শূন্য দিব দ্বিতীয় পর্যায়ে। এখন 2 0 0, 6 দোকানে 12, 2 হাতের নিচে 1, 5 দোকানে 10 আর 1 11, 0 0 2 1 1, তাহলে 11200। তাহলে আসল পেলাম কত? 11200। তাই সুতরাং আসল 11200 টাকা। আশা করি তোমরা এই যে 4 নং অঙ্কটা, এই 4 নং অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের আসল হচ্ছে 11200 টাকা। এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করব। এখন আমরা 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কটা হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে এটা আমরা এই অঙ্কটা সমাধান করব। কি দেওয়া আছে এগুলো লিখে ফেলি। দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট? 8% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময় 5 বছর।
আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হলো আসল দেওয়া আছে। আসল দেওয়া আছে কত টাকা? 15,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করবে। এখন যেহেতু আমার আসল দেওয়া আছে, তাহলে আমার মুনাফাটা বাহির করতে হবে। মুনাফাটা বাহির হলেই পরে আমরা 5 বছর পর কত টাকা পরিশোধ করবো সেটা বাহির হবে। তাহলে 5 বছরে কত টাকা মুনাফা হয় সেটা বাহির করি। তাহলে আমরা জানি কারণ মুনাফার হার, সময় এবং আসল তিনটা দেওয়া আছে, দেওয়া নাই কোনটা? মুনাফা। সুতরাং মুনাফা বের করবো। তা আমরা জানি মুনাফা সমান, মুনাফার সূত্র কি? আসল গুণ সময় গুণ মুনাফার হার। ভাগ করবো কত দিয়ে? 100 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা আসল কত? 15,000, সময় 5 বছর, আর মুনাফার হার হচ্ছে 8%। তাহলে আমি 100 দিয়ে ভাগ করি। এই ভাগটা একটু তুলনামূলক সহজ। কিরকম সহজ? আমরা 100 দিয়ে যদি 100 ভাগ করি একবার, 100 দিয়ে যদি আমরা এই 15,000 ভাগ করি কতবার হয়? আমরা নর্মালি যদি দুটো শূন্য বাদ দিই 150 থেকে আমরা এই একটা টেকনিক কাজ করতে পারি। তাহলে 150। তাহলে আমাদের মুনাফা এখন 150 এবং 5 এবং 8 এই তিনটার গুণফলই হবে কত? মুনাফা। আমরা এখন যদি শর্ট টেকনিক গুণ করি, 5 আর কত? 40। 150 সাথে আমরা 40 গুণ করব। 150 সাথে 40, এবং 40টা কিভাবে হয়েছে বুঝতে পারছো? 5 আর কত? 40। তাহলে 0 0 0, 5 0 0, 1 0 0, দ্বিতীয় পর্যায়ে একটা শূন্য, 4 0 0, 4 5 20, শূন্য হাতে রয়েছে 2, 4 দোকান 4 কে 4 আর 2 6। তাহলে কত হইলো? 6,000 টাকা। তাহলে হলো 6,000 টাকা। তাহলে মুনাফা আমরা পাইলাম 6,000 টাকা। এখন বলছে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 5 বছর পরে আমার কি করতে হবে? যে মূল যে আসল টাকাটা 15,000 টাকা এটা এবং মুনাফা এই দুইটাই কিন্তু ব্যাংকে আমার জমা দিতে হবে। তাহলে আমরা এই দুইটা যোগ করলে চলতেছে। তাহলে আমরা লিখবো এখন, সুতরাং 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। মোট পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 টাকা। 15,000 সাথে আমরা 6,000 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 15,000 সাথে যদি আমরা 6,000 যোগ করি তাহলে কত হয়? 21,000 টাকা। তাহলে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে তার 21,000 টাকা। সে 15,000 টাকা তুলছিল, 5 বছর পর তার ব্যাংকে 21,000 টাকা দিতে হবে। আশা করি তোমরা এই যে আমি 5 নং অঙ্কটা করলাম, এই 5 নং অঙ্কেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 6 নং অঙ্কের সমাধান করব। আমরা এখন 6 নং অঙ্কটা দেখবো। 6 নম্বরটা হচ্ছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তো মুনাফার হার কত এটা সেটা বের করতে বলছে। চলো এটা সমাধান করি। দেওয়া আছে আসল হচ্ছে 50,000 টাকা। আসলে হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা নেওয়ার পরে 98,000 টাকা সে কি করলো? 8 বছর পর, সময় হলো 8 বছর, সময় 8 বছর। কারণ 98,000 টাকা দিচ্ছে ব্যাংকে। 98,000 টাকা যদি ব্যাংকে দেয় তাহলে মুনাফা কত টাকা দিছে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং মুনাফা মুনাফা লিখতে পারি। আমরা কি করব? 98,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিব।
98,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিলেই মুনাফা কত টাকা দেওয়া হয়েছে এটা বের হবে। তাহলে 98 থেকে 50 বাদ দিলে থাকে কত 48। তাহলে 48,000 টাকা সে কি দিছে? শুধু মুনাফায় দিছে। এখন বাহির করতে হবে মুনাফার হার। তাহলে আমরা জানি মুনাফার হার সমান 100 গুণ মুনাফা আসল গুণ সময়। 100 গুণ মুনাফা কত? 48,000, আসল হলো 50,000, সময় হলো 8। এখন আমরা এটা কিভাবে সহজে কাটাকাটি করবো? এটা একটা টেকনিক হচ্ছে, এখানে 48-এর পরে 3টা শূন্য, 50-এর পরে 3টা শূন্য আছে। তাহলে আমরা যদি এবার কাইটা নরমালি যদি উপরে 48 লিখি আর এনে কাইটা নরমালি আমরা 50 লিখি, এটা শর্ট টেকনিক। এখন দেখো আরেকটা জিনিস, আমরা যদি 50 দিয়ে 100 সরাসরি কাটা যায়, 50 থেকে 50, 50 দিয়ে যদি আমরা 100 কাটি, 50 দোকানে 100। একবার আবার এখন দেখো এই 8 কিন্তু 48-এর মধ্যে কাটাকাটি যায়। 8 48-এর মধ্যে কয়বার যায়? 8 কে 8, 6 48, 6 বার যায়। তাহলে নিচে তো শুধু 1 আর উপরে কত আছে? 6 এর সাথে 2 গুণ, 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12। তাহলে সুতরাং মুনাফার হার কত? সুতরাং মুনাফার হার 12%। অর্থাৎ যারা আপনার ব্যাংক থেকে ঋণ তুলবেন তারা যদি মুনাফার হার 12% হয়, তাহলে ডাহাতি 8 বছর পরে আপনার প্রায় সমপরিমাণ মুনাফা আপনার কাছ থেকে নিয়ে নিবে। সো বি কেয়ারফুল। তাহলে আশা করি আমরা এই যে 6 নং অঙ্কটা আমরা বুঝতে পারছি। আবার দেখি, এই যে 50,000 টাকা আসল, সময় 8 বছর, মুনাফা হলো 48,000। মুনাফা হারের সূত্র ইউজ করে আমরা কাটাকাটি করে পাইলাম মুনাফার হার হলো 12%। এখন আমরা করব 7 নং অঙ্কটা। আমরা এখন 7 নং অঙ্কটা করব। 7 নং অঙ্কটা হচ্ছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? এটা বাইর করতে বলছে। চলো তাহলে এই অঙ্কটার সমাধান করি। %20 কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা। 100 থেকে আমরা যদি 20 বাদ দিই তাহলে 80 টাকা। এখন আমাদের বাইর করতে হবে কি? বিক্রয় মূল্য। যে জিনিসটা বাইর করতে হলে এই জিনিসটা আমরা লাস্টে লিখবো। আবার লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। এখন কথা হচ্ছে 80 টাকা কিভাবে দিয়েছে? আমাদের আগে এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে। কম হলে কি? ভাগ 100 ভাগের 80 টাকা। আবার বইয়ে দেওয়া আছে ক্রয় মূল্যটা দেওয়া আছে। ক্রয় মূল্য কত? 1800 টাকা। তো ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য 100 দিয়ে 80 গুণ 1800 টাকা। এনে
আমরা কাটাকাটিটা সহজ। ১০০ যদি যেহেতু ১ এর পরে ২টা শূন্য, ৮ এর পরে ২টা শূন্য আছে, তাহলে আমরা এখানে কত লিখবো? ১ আর উপরে কত লিখবো? শুধু ৮। এটা একটা টেকনিক। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই ৮০-র সাথে ১৮ গুণ করতে হবে। ৮০-র সাথে ১৮ গুণ করে গুণফলটা লিখতে হবে। কারণ ৮০-র সাথে যদি আমরা ১৮ আমরা রাফ করে আলাদা রাফ করে যেহেতু জায়গা নাই, আমরা আলাদা রাফ করে লিখবো। ৮০-র সাথে ১৮ গুণ করব। ৮ শূন্য শূন্য ৮ আটা ৬৪। একটা শূন্য দিলাম। ১ শূন্য শূন্য ৮ কে ৮ শূন্য ৪ ৮ আর ৬ ১৪। ১৪৪০। ৮০-র সাথে ১৮ গুণ করলে ১৪৪৪ হয়। তাহলে ১৪৪৪ টাকা। আশা করি তোমরা এই ৭ নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এখন আমরা ৮ নং অঙ্কের সমাধানটা করব। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে ৮ নাম্বার। ৮ নাম্বার আছে, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬৩০০ টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত টাকা ছিল? এখন আগের আমরা প্রশ্নের অঙ্কটা করছি, বিক্রয় মূল্য বের করছি, এখন চাইছে ক্রয় মূল্য। ৪০% লাভে ৪০% লাভে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য লাভ যেহেতু বলছে তাহলে আমরা যোগ করবো ১০০-র সাথে। তাহলে ১০০ যোগ ৪০। যদি ক্ষতি বলতো তাহলে আমরা বিয়োগ করতাম। ১৪০ যোগ করলে কত হয়? ১৪০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য বের করতে বলছে। যে জিনিসটা বলছিলাম, যে জিনিসটা মানে বাহির করতে বলবে সেটা পরে লিখবো। যেহেতু ক্রয় মূল্য চাইছে, আমরা ক্রয় মূল্য পরে লিখবো। তাহলে বিক্রয় মূল্য কত বাড়িয়েছে? ১৪০ টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য ১৪০ ভাগের ১০০ টাকা। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে বইয়ে? দেওয়া আছে হলো ৬৩০০ টাকা। বিক্রয় মূল্য ৬৩০০ টাকা হলে ক্রয় মূল্য ১৪০ দিয়ে ১০০ গুণ ৬৩০০। এখন আমরা কাটাকাটি করি। দেখো ১৪ সাথে একটা শূন্য আছে, তাহলে আমরা ১০ দিয়ে কাটি। ১০ দিয়ে ভাগ করলে ১৪, আর যদি ১০ দিয়ে ভাগ করি ১০ ১০ ১০০। এখন ২ দিয়ে কিন্তু ১৪ এর কাটাকাটি যায়। ২ দিয়ে যদি কাটি ৭ দোকানে ১৪। ২ দিয়ে যদি ১০ এর কাটি ৫ দোকানে ১০। এখন এই ৭ দিয়ে কিন্তু ৬৩০০ এর ভাগ করা সহজ। যেমন ৭ নং কত? ৬৩ যদি ভাগ করি ৭ নং ৬৩, দুইটা শূন্য আছে, আমরা দুইটা শূন্য দিলাম। অর্থাৎ ৭ দিয়ে যদি ৬৩০০ এর ভাগ করি ৯০০ হয়। ৭ দিয়ে ৭ এর ভাগ করলে ১। তাহলে আমরা পাইলাম কত? উপরে ৫ পাইলাম আর ৯০০ পাইলাম। আমরা ৯০০ সাথে যদি ৫ গুণ করি তাহলে কত হয়? একদম টেকনিক, সহজ টেকনিকে ৫ দিয়ে যদি ৯০০ আমরা দেখাই দিয়ে পুরো রাফ করে দেখাই দিলাম। অর্থাৎ ৯০০ এর সাথে ৫ গুণ ৫ শূন্য শূন্য ৫ শূন্য শূন্য ৫ নং ৪৫। অর্থাৎ ৯০০ সাথে ৫ গুণ করলে ৪৫০০ হয়। তাহলে ৪৫০০ টাকা। তাহলে প্রশ্নে ছিল যে বিক্রয় মূল্য ৬৩০০ টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য কত পড়েছে? ৪৫০০ টাকা। আশা করি তোমরা এই যে ৮ নং অঙ্কটা আছে, ৮ নং অঙ্কটা সেটা বুঝতে পারছো। আমাদের সর্বশেষ অঙ্কটা ছিল ৮ নং অঙ্ক। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।